একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার যার টার্গেট শুধুমাত্র অল্প বা মধ্যবয়সী বিধবা কিংবা ডিভোর্সি নারী। নিরীহ মেয়েগুলোকে কখনো প্রেমের জালে ফাঁসিয়ে আবার কখনো নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে ভুলিয়ে ভালিয়ে নির্মমভাবে খুন করত এই নরপিশাচ। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও এই কেসের কোনো ক্লু বের করতে পারছিল না। তারা যতই কেসের গভীরে যেতে থাকে ততই নতুন নতুন রহস্য সামনে আসতে থাকে। তবে একদিন রহস্যের গোলকধাঁধায় আটকে পড়া পুলিশের সামনে সেই ভয়ঙ্কর খুনি নিজ থেকে এসেই ধরা দেয়। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে পুলিশ খুনিকে সামনে পেয়েও চিনতে পারে না। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম সাসপেন্স মুভি কালাম কাওয়ালের কথা, যার প্রত্যেকটা মরে থাকা সাসপেন্স আপনার গায়ে কাটা এনে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা একটা লোককে তার ফ্যামিলির সঙ্গে বসে টিভিতে গান শুনতে দেখি। তখনই লোকটার ফোনে একটা কল আসে। লোকটা তখন সেখান থেকে উঠে ফোনে কথা বলতে চলে যায়। সে কথা শেষ করে ফিরে এসে তার স্ত্রীকে বলে, কুমার স্যার এসেছে, সে তাড়াতাড়ি চলে যাবে, তাই আমাকে যেতে হবে। ওই লোকটা একজন পুলিশ ছিল। লোকটার স্ত্রী বলে, আজ তুমি বাড়ি ফিরবে না? লোকটা বলে, আমি তোমাকে সেখানে গিয়ে কল করব। এরপর লোকটা সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারপর আমরা ওই লোকটার পাশে একটা মেয়েকে বসে থাকতে দেখি। আসলে ওই লোকটার কুমারের সঙ্গে দেখা করার বিষয়টা ছিল মিথ্যে। সে আসলে বিমলা নামের একটা মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য তার স্ত্রীকে মিথ্যে কথা বলেছিল। তারা দুজন গাড়িতে বসে রেডিওতে গান শুনছিল। ওই লোকটা পুরোনো দিনের গান অনেক পছন্দ করত। সে বিমলাকে বলে, তুমি আমাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছ? বিমলা বলে, মা বলেছে দীপুকাল সন্ধ্যায় ফিরবে, সে এলে আমি আর এভাবে বাড়ি থেকে বের হতে পারবো না। এরপর লোকটা বিমলাকে নিয়ে একটা লজে ওঠে। এই লজে তারা দুজন একসাথে রাত কাটায়। সেখানে বিমলা ওই লোকটাকে বলে, বাবুর সাথে ডিভোর্সের পর আমি আর বিয়ের ব্যাপারে কখনোই ভাবিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি বদলে গেছি। তখনই লোকটা টিভি চালায়। টিভি নিউজে বলা হচ্ছিল, এক ভাই সম্পত্তির জন্য তার আরেক ভাইকে মেরে ফেলেছে। এই কথা শুনে বিমলা ওই লোকটাকে জিজ্ঞেস করে, একজন ভাই তার নিজের ভাইকে মারতে পারে? লোকটা বলে, এখানে অনেক মানুষ আছে যারা এমন অনেক কিছুই করতে পারে। কখনো কখনো কোনো কারণ ছাড়াই মানুষ মানুষকে মেরে ফেলে। একটা এক্সাম্পল দেই, আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি যৌতুকের জন্য। তাকে বিয়ে করে আমি যৌতুক হিসেবে একটা গাড়ি নিয়েছি। এখন আমি তাকে ডিভোর্স দিয়ে দেব তোমার জন্য। বিমলা বলে, এর জন্য তোমার আমাকে মারার প্রয়োজন নেই। এটা বলে বিমলা একটু দূরে গিয়ে শোয়। লোকটা তখন মজা করে বলে, তুমি এভাবে দূরে গিয়ে শুলে আমি তোমাকে মেরেও সন্তুষ্ট হব না। মানুষকে মেরে পরিতৃপ্তি পাওয়া যায়। এটা শুনে বিমলা বলে, তুমি কি বলার চেষ্টা করছো? তুমি কি আমাকে মারতে চাও? লোকটা বলে, হ্যাঁ। বিমলা তখন বলে, তুমি আমাকে মারতে পারবে না। তখন লোকটা বলে, এটা একদমই সহজ। বিমলা মজা করে বলে, সেটা কিভাবে? আমাকে দেখাও। তখন ওই লোকটা বিমলার গলায় ওড়না পেঁচিয়ে তাকে দেখাতে থাকে কিভাবে খুন করতে হয়। বিমলা এটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু লোকটা সত্যি সত্যি তার গলায় ওড়না পেঁচিয়ে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে। বিমলা ভাবতেও পারেনি যে লোকটা তাকে মেরে ফেলবে। এই লোকটা আসলে একজন সিরিয়াল কিলার। সে বিভিন্ন পরিচয়ে মধ্যবয়সী ডিভোর্সি অথবা অল্প বয়সী মেয়েদেরকে ট্র্যাপ করে তাদেরকে খুন করে। বিমলাকে মারার পর লোকটা তার লাশকে একটা ব্যাগে ভরে নেয়। এরপর রিসেপশনে গিয়ে দেখে রিসেপশনিস্ট ঘুমাচ্ছে। তখন সে তার রুমের চাবি রেখে বিমলার লাশ গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা থানায় আইপিএস অফিসার থমাসকে দেখতে পাই। থমাস একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্য থানা থেকে বের হয়। প্রদীপ নামের একজন কর্মচারী থমাসকে জিজ্ঞেস করে, এই থানায় কি নাথকেও পাঠানো হয়েছে? থমাস তার কথার জবাব না দিয়ে চলে যায়। তার যাওয়ার পর প্রদীপ নাথকে কল করে। এরপর কোট্টাইকোনাম থানার সিন দেখানো হয়। ওই থানার সামনে অনেক মানুষ ভিড় করেছিল। যেসব মেয়েরা গায়েব হয়েছিল তাদের ফ্যামিলি এবং এলাকার লোকেরা ওই থানার সামনে ভিড় জমিয়েছিল। এরই মাঝে সেখানে নাথ নামের একটা লোক আসে। নাথ একজন পুলিশ অফিসার ছিল। মেয়েদের নিখোঁজ হওয়ার কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব নাথের উপর ছিল। নাথ সাব ইন্সপেক্টর বাবুর সঙ্গে দেখা করতে সেখানে আসে। সে এখানে ওই লোকেদের করা এফআইআর এর একটা কপি নিতে এসেছিল। বাবু বলে, থমাস স্যার আপনার কথা বলেছিল। বাবু নাথকে দুজন ছেলে আর একটা মেয়ের ছবি দেখায়। ওই মেয়েটাই ছিল বিমলা, যাকে মুভির শুরুতে একটা লোক মেরে ফেলেছিল। বাবু সেখানে বিমলার ছবি দেখিয়ে বলে, এই মেয়েটা কিছুদিন আগেই বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। নাথ তখন বিমলার ভাইকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে বিমলা কারোর সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। নাথ বলে, আমরা বিমলার কল লিস্ট চেক করেছি। একটা লোক তাকে কল করত তামিলনাড়ু থেকে। বিমলার ভাই নাথকে বলে, আপনি প্লিজ ওই লোকটাকে খুঁজে বের করুন। নাথ এরপর সেখান থেকে চলে যায়। সে বিমলার কল লিস্টে স্টিফেন নামের একজনের নাম্বার পেয়েছিল, তাই সে স্টিফেনের বাড়িতে যায়। নাথের একজন কনস্টেবল বিমলার ভাইকে সেটা জানিয়ে দেয়।
বিমলার ভাই স্টিফেনকে মারতে চাইছিল, তাই সে স্টিফেনের বাড়ির দিকে যায়। স্টিফেন বাইক নিয়ে তার বাড়ি থেকে বের হয়। বিমলার ভাই তার দলবল নিয়ে তাকে ফলো করতে থাকে। এদিকে নাথ স্টিফেনের বাড়িতে গেলে স্টিফেনের মা তাকে বলে যে স্টিফেন বাড়িতে নেই, সে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গেছে। তখন নাথ সেখান থেকে চলে যায়। এদিকে বিমলার ভাই স্টিফেনের বাইকে ধাক্কা দেয়, যার ফলে সে বাইক থেকে পড়ে যায়। তারপর তারা স্টিফেনকে গাড়িতে তুলে একটা জায়গায় নিয়ে গিয়ে মারতে শুরু করে, আর বিমলা কোথায় আছে সেটা জিজ্ঞেস করতে থাকে। স্টিফেন বলে, আমি জানি না সে কোথায়, কিন্তু বিমলার ভাই তার কথা বিশ্বাস করে না। এদিকে নাথ স্টিফেনকে খোঁজার জন্য তার বন্ধুদের কাছে যায়। তার বন্ধুরা জানায় স্টিফেন আজ খেলতে আসেনি। তখন সেখানে একটা লোক এসে স্টিফেনের বন্ধুদেরকে বলে কিছু লোক স্টিফেনকে মারছে। এটা শুনে স্টিফেনের বন্ধুরা বাইক নিয়ে সেখানে যেতে থাকে। নাথও তাদের পিছু পিছু সেখানে পৌঁছে যায়। নাথকে দেখে স্টিফেনকে ফেলে বিমলার ভাই তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্টিফেনের অবস্থা অনেক খারাপ ছিল, তাই নাথ তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর সে বিমলার ছবি স্টিফেনকে দেখায় আর বিমলা কোথায় তা জিজ্ঞেস করে। স্টিফেন বলে, আমি জানি না মেয়েটাকে, ওরাও আমাকে ছবি দেখিয়ে মারছিল। তখন নাথ স্টিফেনের নাম্বারের লিস্ট বের করে তাকে জিজ্ঞেস করে, এটা তো তোমারই নাম্বার। স্টিফেন এটা অস্বীকার করে। নাথ বলে, এটা স্টিফেনের নামে রেজিস্টার করা আছে, তোমার সাথে এই নাম্বারের কানেকশন কি? নাথ স্টিফেনকে ভালোভাবে নাম্বারটা চেক করতে বলে। স্টিফেন নাম্বারটা দেখে বলে, এটা তো আমার এক বোনের নাম্বার, কিন্তু এটা আমার নামে রেজিস্টার করা। নাথ জিজ্ঞেস করে, তাহলে সে কোথায়? স্টিফেন বলে, 8-10 মাস আগে সে একজন কার্পেন্টারের সঙ্গে পালিয়ে গেছে। এরপর আমি আর তার ব্যাপারে কিছু জানি না। নাথ তার নাম জিজ্ঞেস করলে স্টিফেন বলে, ওর নাম সেলভি। নাথ স্টেশনে ফিরে গিয়ে এফআইআর এর লিস্ট চেক করে সেখানে সেলভির নিখোঁজের রিপোর্ট পায়। বাবু তাকে বলে, স্টিফেন সত্যি বলছে, মেয়েটা একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমরা এই কেস তেমন ফলো করিনি, কারণ সে যে ছেলেটার সঙ্গে পালিয়েছে তার নাম বড় বন্ধ। নাথ বাবুকে বলে, আপনার কাছে কি ওই লোকটার কল ডিটেলস আছে? বাবু তখন তাকে ওই লোকটার কল ডিটেলস দিয়ে বলে, এটা কেরালার নাম্বার। এখানে দেওয়ার ঠিকানাটা সন্দেহজনক, হয়তো ঠিকানাটা ফেক। নাথ ওই ডিটেলসে সিন্ধু কেএস এর নাম দেখতে পায়। এরপর নাথ একজন কনস্টেবলকে নিয়ে সিন্ধুর বাড়িতে যায়। সেখানে নাথ সিন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করলে তার মা বলে যে সিন্ধু কোনো একটা ছেলের সঙ্গে 1 বছর আগে পালিয়ে গেছে, আর তার আসল নাম সিফানা। এটা শুনে নাথ অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সিন্ধু একটা ছেলে। নাথ এখানে অনেক কনফিউজড হয়ে যায়, কারণ নাথ যে সূত্র ধরে এগোচ্ছিল সেখানে একটা করে মেয়ে নিখোঁজ হচ্ছিল, আর এই সব মেয়ের মধ্যেই একটা জিনিস কমন ছিল, সেটা হলো তারা একটা ছেলের সঙ্গে পালিয়েছে। নাথ সিন্ধুর বাড়ি থেকে কেরালা পুলিশের হেডকোয়ার্টারে অফিসার থমাসের সঙ্গে দেখা করতে যায়। সেখানে নাথ বলে, সিন্ধু নামে রেজিস্টার করার নাম্বারটা যে ইউজ করত তার নাম সিফানা, আর সিফানাও মিসিং। সিফানা লাস্ট যে নাম্বারে কন্ট্যাক্ট করেছিল সেটা ববিতা নামের একটা মেয়ের, আর ববিতা যে নাম্বারে কন্ট্যাক্ট করেছিল সেটা ছিল রাখি নামের একটা মেয়ের নামে রেজিস্টার করা। এই নাম্বারের সূত্র ধরে নাথ সিফা এবং নীলার ইনফরমেশন বের করে নেয়, যারা সবাই মিসিং ছিল। থমাস বলে, এখনও এই কেসগুলোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নাথ বলে, এজন্যই সবাই আমাদের ডিপার্টমেন্টকে এতটা নেগলেক্ট করছে। এই মেয়েগুলোর মধ্যে কেউ ডিভোর্সি, আবার কেউ বিধবা, তাই এদের ফ্যামিলি এই বিষয়টা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়। এই কেসের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই কেসটা দুটো আলাদা স্টেটে হয়েছে। একটা কেস তামিলনাড়ুতে, অন্যটা কেরালায়। আমার মনে হয় এটা ওয়েল প্ল্যান্ড অপারেশন, কারণ শুধু একজন সিঙ্গেল মেয়েই গায়েব হয়নি, বরং তাদের ব্যাপারে কোনো ইনফরমেশনও পাওয়া যায়নি। নাথ থমাসকে বলে, আমার মনে হয় এসব একজন মানুষই করেছে। আমরা যদি কল লিস্ট আর ম্যাপ চেক করি তাহলে ওই ব্যক্তির বাড়ির ঠিকানা পেয়ে যাব। এটা একটা সেক্স র্যাকেটও হতে পারে। থমাস বলে, আমারও তাই মনে হচ্ছে। আপনি এই কেসে ফোকাস করুন, আমি কুমারকে কল করে ইনফর্ম করে দেব। এরপর নাথ সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ববি নামের একটা লোক চেত্তা নামের একটা লোকের বাড়িতে আসে। চেত্তা আসলে ওই সিরিয়াল কিলার যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, কিন্তু সে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকতো আর অনেক প্ল্যান করে সব মেয়েদেরকে খুন করত, যার ফলে পুলিশ তাকে কোনোভাবেই সন্দেহ করেনি। ববি চেত্তাকে বলে, আমি জুয়েলারি বক্সে করে সাইনাইড নিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিবেশীর একটা কুকুর সেটা খেয়ে সাথে সাথেই মারা গেছে। তারা এখন এটা নিয়ে কেস ফাইল করবে। আমি টাকা দিয়ে সেটা সেটেল করার চেষ্টা করেছি, কিন্তু এটা তারা রাজি হচ্ছে না। এখন চেত্তা যেহেতু পুলিশ অফিসার ছিল, তাই ববি তার কাছে এসেছে সাহায্য চাইতে। চেত্তা জিজ্ঞেস করে, কোথা থেকে সাইনাইড নিয়ে এসেছিলেন? ববি বলে, এটা আমাদের সোনাদানার কাজে ব্যবহৃত হয়, আমাদের লাইসেন্স আছে। ববি চেত্তাকে এই কেসে তাকে সাহায্য করতে বলে। চেত্তাও তাতে রাজি হয়ে যায়। রাতের বেলা চেত্তা ববিদের সোনার দোকানে যায়। সেখান থেকে ববির লাইসেন্স দেখিয়ে চেত্তা সাইনাইড নিয়ে আসে। এরপর ওই সাইনাইড চেক করার জন্য সে রাস্তার এক বৃদ্ধ ভিক্ষুককে খাবারের সঙ্গে সাইনাইড মিশিয়ে খাওয়ায়, যার ফলে লোকটা কিছুক্ষণ পরই মারা যায়।
এটা দেখে চেত্তার মাথায় অন্য একটা প্ল্যান আসে। চেত্তা এতদিন হাত দিয়ে খুন করেছে, তবে এবার সে এই সাইনাইডটাকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করবে। পরদিন চেত্তা মুরালি আন্না নামের একজন লোকের কাছে যায়। আন্না একজন ঘটক ছিল। সেখানে চেত্তা নিজেকে বিবেক নামের পরিচয় দেয় এবং বিয়ের জন্য পাত্রী খোঁজ করতে বলে। আন্না তাকে কিছু মধ্যবয়স্ক মেয়ের ছবি দেখায়। চেত্তা ওই ছবিগুলো নিয়ে বাড়ি চলে আসে। এখন এই ছবিগুলোর মেয়েরাই ছিল তার পরবর্তী শিকার। চেত্তা একে একে ওই মেয়েদেরকে ইমপ্রেস করে তার ভালোবাসার জালে ফাঁসায়, আর তারপর তাদেরকে সাইনাইড দিয়ে মারতে শুরু করে। চেত্তা এক একজনকে খুন করার পর তার একটা ডায়েরিতে তাদের স্কেচ বানিয়ে রাখে। সে একটা ওষুধের সাথে সাইনাইড মেশায়। তারপর ওই মেয়েদের সঙ্গে রাত কাটানোর পর যাতে মেয়েরা প্রেগনেন্ট না হয় সেই জন্য ওই ওষুধটা খাইয়ে দেয়। মেয়েগুলো বুঝতেও পারতো না ওই ওষুধে সাইনাইড মেশানো আছে। তারা চেত্তাকে বিশ্বাস করে ওই ওষুধ খেত, যার ফলে তারা মারা যেত। চেত্তা এভাবে একদিন একটা মেয়েকে নিয়ে বাস স্টপে যায়। সেখানে চেত্তা ওই মেয়েটাকে ওষুধ দিয়ে বাথরুমে গিয়ে খেতে বলে। মেয়েটা তখন ওষুধ নিয়ে বাস স্টপের বাথরুমে যায়। তখন চেত্তা মেয়েটাকে সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে মেয়েটা বাথরুমে গিয়ে ওই ওষুধ খেয়ে মরে পড়ে থাকে। এরপর চেত্তা তার একটা স্টোর রুমে গিয়ে ওই মেয়েটার ছবিও ডায়েরিতে আঁকে। পরদিন সে ওই মেয়েটার মারা যাওয়ার ব্যাপারে পেপারে নিউজ দেখে অনেক রিল্যাক্সড হয়ে যায়। এরপর থেকে সে এভাবেই আরো অনেক মেয়েকে মেরে ফেলে। পরের সিনে নাথ একজন পুলিশকে নিয়ে কল লিস্ট অনুসরণ করে সরোজ নামের একজন মহিলার বাড়িতে যায়। সরোজের ছেলে বিজু দরজা খোলে। নাথ বিজুকে সরোজের নাম্বার দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি সরোজের নাম্বার? মিসিং গার্লের কেসের সাথে এই নাম্বারটা কানেক্টেড। বিজু বলে, মায়ের ফোন হারিয়ে গেছে, সে এখন নতুন নাম্বার ব্যবহার করে। নাথ জিজ্ঞেস করে সে কবে ফোন হারিয়েছে। বিজু বলে, অনেকদিন আগে। নাথ বলে, পুলিশে রিপোর্ট করেনি কেন? বিজু বলে, ওল্ড মডেলের ফোন, আর সেটা সুইচ অফ ছিল, তাই আমিও বিষয়টা ছেড়ে দিয়েছি। নাথ জিজ্ঞেস করে, আপনার ফ্যামিলির কেউ মিসিং হয়েছে? বিজু বলে, না। নাথ তখন থানায় ফিরে এসে এই সব কিছু থমাসকে জানায়। তখন থমাস বলে, সরোজের ছেলেকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। নাথ বলে, আমিও শুরুতে ডাউট করেছিলাম, কিন্তু পরে আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, তার ফ্যামিলির কেউই মিসিং হয়নি। আর ওই ফোনটা এখন হয়তো কিলারের হাতে আছে। সে হয়তো ওই চুরি করা ফোন দিয়েই এসব কাজ করছে। বিমলা মিসিং হওয়ার পর ওই ফোনটা বন্ধ ছিল। এর কিছুদিন পর ফোনটা আবার চালু হয়েছিল, আর সেই নম্বর থেকে অন্য যেসব নম্বরে কন্ট্যাক্ট করা হয়েছে তার ডিটেলস আমি কাল পাবো। পরদিন আমরা চেত্তাকে বাসে করে কোথাও যেতে দেখি। তার পাশে একটা মেয়েও বসেছিল। চেত্তার হাতে সরোজের ওই ফোন দেখতে পাই। ওই মেয়েটা চেত্তার পরবর্তী শিকার। চেত্তা ওই ফোন দিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করত, আর তাদের মারার পর সেই নাম্বারটা বন্ধ করে দিত। তবে তার কিছুদিন পর আবার সেই নম্বর চালু করত। নাথ সরোজের ওই নাম্বারের কল লিস্ট বের করতে দিয়েছে। একদিকে নাথ সাইবার ল্যাবে গিয়ে অরবিন্দ নামের একটা লোককে দিয়ে সরোজের সিমের ডিটেলস বের করছিল। অন্যদিকে চেত্তা বাসে বসে তার ফোনে ওই মেয়েটার নাম্বার আভিজা বলে সেভ করে। আর তখন এই ইনফরমেশনটা অরবিন্দ এবং নাথ পেয়ে যায়। নাথ আভিজার অ্যাড্রেস বের করে তার বাড়িতে যায়, আর আভিজার মাকে বলে, আভিজা কোথায়? আভিজার মা বলে সে 2 সপ্তাহ আগে একজনের সঙ্গে পালিয়ে গেছে। এটা শুনে নাথ বুঝতে পারে যে আভিজাকেও সেম একইভাবে ট্র্যাপ করা হয়েছে। রাতে চেত্তা তার স্টোর রুমে বসে আভিজার স্কেচ বানায়। এর মানে সে আভিজাকেও মেরে ফেলেছিল। পরদিন নাথ থমাসের কাছে গিয়ে বলে, আমরা অবশ্যই তাকে ধরতে পারবো। থমাস বলে, তুমি এত শিওর কিভাবে হচ্ছ? আমি তোমার ডিটেকটিভ স্কিলের ব্যাপারে ভালোভাবেই জানি, কিন্তু এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নাথ বলে, সাইবার ল্যাব আর কন্ট্যাক্ট ম্যাপিং সব নাম্বার অ্যানালাইসিস করেছে। আমরা অপরাধীর অনেক কাছাকাছি পৌঁছে গেছি। আমরা আর একটু এফোর্ট দিলেই তাকে অবশ্যই ধরতে পারবো, আর তার মোবাইলের মাধ্যমেই সেটা করা সম্ভব। এদিকে আমরা চেত্তাকে আর একটা মহিলার সঙ্গে দেখতে পাই। চেত্তা ওই মহিলার নাম্বারও সেভ করে আর ওই মহিলার সঙ্গে কন্ট্যাক্ট করে, যার ফলে অরবিন্দ আবার ইনফরমেশন পেয়ে যায়। এরপর চেত্তা কেরালা থানায় আসে। সেখানে নাথ তাকে ওয়েলকাম করে। এখানে জানা যায় চেত্তা একজন নতুন অফিসার হিসেবে জয়েন করতে এসেছে। সেখানে চেত্তা নিজেকে স্ট্যানলি দাস নামে পরিচয় দেয়। মজার ব্যাপার হলো এখন থেকে আসল সিরিয়াল কিলারই পুলিশ হয়ে সিরিয়াল কিলারকে খুঁজবে। পুলিশে জয়েন করার পর চেত্তা রাতে আরও একটা মেয়েকে নিয়ে বাস স্টপে আসে। সে ওই মেয়েটাকেও ওই একই ওষুধ দেয়। মেয়েটা সেই ওষুধ নিয়ে বাথরুমে চলে যায়, আর সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি চেত্তা ওরফে স্ট্যানলি নাথের সঙ্গে এই কেস ইনভেস্টিগেট করতে বের হয়। নাথ স্ট্যানলিকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? স্ট্যানলি নাথকে বলে, আমি আরুকানি থেকে এসেছি, এটা তামিলনাড়ুতে অবস্থিত। এখানে নাথ স্ট্যানলির সঙ্গে কেসটা ডিসকাস করে। সেটা শুনে স্ট্যানলি বলে, আমাদের তামিলনাড়ুতেও এই কেস আছে। এখানে নাথ স্ট্যানলিকে বলে দেয় যে সব মেয়েরা কেরালা থেকে ট্রাভেল করার পর তাদের ফোন বন্ধ করে দিয়েছে, আর তামিলনাড়ু থেকে কেরালায় ট্রাভেল করা মেয়েগুলোর সঙ্গেও সেম একই কাজ হয়েছে। তবে আমরা এখন কেরালার ক্রাইম রেকর্ড ইনভেস্টিগেট করছি।
নাথ স্ট্যানলিকে তামিলনাড়ুর রেকর্ড চেক করতে বলে। স্ট্যানলি চুপচাপ এই সমস্ত কথা শুনছিল আর মনে মনে মজা নিচ্ছিল, কারণ আসল অপরাধী তো সে নিজেই। এখানে নাথ বলে দেয় যে সাসপেক্ট আভিজা নামের একটা মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমরা সাইবার ল্যাবের মাধ্যমে তাকে ফলো করছি। এটা শুনে স্ট্যানলি তার ফোন লুকিয়ে ফেলে। এরপর সে গাড়ি থেকে নেমে ওই ফোনটা ভেঙে ফেলে। পরদিন থানা থেকে আনন্দ নামের একটা লোক নাথকে কল করে। সে নাথকে জানায় যে শাহানা নামের একটা মেয়ের ফোন বন্ধ পাওয়ার পরদিন বাস স্ট্যান্ডের রেস্টরুমে সুইসাইড করেছে, তবে সেই বডিটা আইডেন্টিফাই করা হয়নি। নাথ তাকে বডি আইডেন্টিফাই করতে বলে আর চেক করার পর একটা কপি বানিয়ে তাকে পাঠাতে বলে। এদিকে স্ট্যানলি তামিলনাড়ু থানায় বসে মিসিং ফাইল দেখছিল। আনন্দ এসে জানায় যে বডির ছবির সঙ্গে ম্যাচ করেছে। পোস্টমর্টমে জানা গেছে এটা সুইসাইড। নাথ তখন আবারও বডিটা পোস্টমর্টম করে থমাসের সঙ্গে দেখা করতে বলে। এরপর নাথ পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যায়। তখন ডক্টর জানায় বডিতে সাইনাইড পাওয়া গেছে আর মারা যাওয়ার আগে শারীরিক মিলনও ঘটেছে। নাথ জিজ্ঞেস করে, সাসপেক্টের কোনো স্যাম্পল পাওয়া গেছে? ডক্টর বলে, না, 7 দিনের মধ্যে হলে স্যাম্পল পাওয়া যেত। নাথ বলে, বডিতে কোনো ধস্তাধস্তির আঁচড় পাওয়া গেছে? ডক্টর বলে, বডিতে দুটো লাভ বাইট ছাড়া আর কোনো দাগ পাওয়া যায়নি। নাথ বলে, তাহলে সাইনাইড শরীরে গেল কিভাবে? ডক্টর বলে, সাইনাইডটা হয়তো বাথরুমে যাওয়ার পর খেয়েছে। নাথ বলে, কেন মানুষ এভাবে একজনকে মারবে? ডক্টর বলে, খুনি হয়তো কোনো সাইকোরা এসব সহজেই করতে পারে। নাথ এরপর থমাসের কাছে গিয়ে জানায় যে মোট 11টা বডি পাওয়া গেছে, তবে তার মধ্যে 2-1টা এখনো মিসিং, কিন্তু সবাই সেম প্যাটার্নেই মারা গেছে। থমাস জিজ্ঞেস করে, পরের স্টেপ কি? নাথ বলে, ফরেন্সিক রিপোর্ট এলে আমি সেটা চেক করতে যাব। এরপর নাথ ফরেন্সিক ল্যাবে যায়, যেখানে ওই লাশের সাথে সব কিছুই রাখা ছিল। সেখানে একটা সেফটি পিন ছিল। ল্যাবের লোকটা বলে, এই পিনটা খুব অদ্ভুত, কারণ এটা সাধারণত কোনো মেয়ে ব্যবহার করে না। এটা সচরাচর নেম প্লেট লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা মোস্টলি অ্যাসোসিয়েটেড ইউনিফর্মে ব্যবহার হয়ে থাকে। নাথ ওই সেফটি পিন হাতে নিয়ে দেখতে থাকে। তখনই এখানে স্ট্যানলির নেম প্লেট লাগানো পোশাক দেখানো হয়। ওই সেফটি পিনটা আসলে স্ট্যানলিরই ছিল। সেখানে কিছু কাগজও ছিল যেগুলোতে সাইনাইড দেওয়া হতো। এরপর নাথ অরবিন্দের কাছে যায়। অরবিন্দ তাকে বলে, কিছু মহিলার ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে। নাথ জিজ্ঞেস করে, ওই ফোনগুলো কি কেউ ইউজ করছে? অরবিন্দ বলে, না, শুধু সিমগুলো ইউজ করে। প্রতিটা সিম কার্ড আলাদা আলাদা ফোনে ইউজ করা হয়। এই জন্যই এক একটা মেয়ের নিখোঁজের সাথে আর একটা মেয়ের নিখোঁজের তথ্য জড়িয়েছিল, কারণ সবগুলো ফোন এক্স মোবাইল শপ থেকে কেনা হয়েছে, কিন্তু ওই ফোন বিক্রি করার কোনো রেকর্ড নেই। আসলে চেত্তা সরোজের ফোন চুরি করেনি, সে ওই শপ থেকে সরোজের ফোনটা কিনে নিয়েছিল। এরপর নাথ ওই শপে যায় এবং সেটা ক্লোজ করে দেয়, কারণ ওই শপে ফ্রড করে সিম কার্ড বিক্রি করে। সেখানে নাথকে আনন্দ বলে, এই রাস্তায় কেরালা আর তামিলনাড়ু ভাগ হয়েছে, এখান দিয়েই তামিলনাড়ুর পুলিশেরা চলাফেরা করে। নাথের তখন সন্দেহ হয় যে তামিলনাড়ুর কোনো পুলিশ হয়তো এই কিলিং এর সঙ্গে জড়িত। নাথ তখন তামিলনাড়ু থানায় গিয়ে সেখানকার সব পুলিশদের ডিটেলস চায়। অফিসার মুরগান তাকে 3 জন সিনিয়র অফিসারের ডিটেলস দেয়, যেখানে একজন ছিল স্ট্যানলি। নাথ আনন্দকে সব অফিসারদের ফোন নাম্বারের লিস্ট দিয়ে বলে, এখানে সব নাম্বার আছে, এগুলোর একটা টাইমলাইন ম্যাপ পজিশন ক্রিয়েট করো, আর টাইমলাইন পজিশনের সাথে সাসপেক্টের ক্রাইম টাইম মেলাও, হয়তো কারো লোকেশন ম্যাচ করতে পারে। অরবিন্দ তখন নাথকে কল করে বলে, আমাদের মিসিং কেসের সারায়না নামের একটা মেয়ের ফোন অন হয়েছে। নাথ অরবিন্দকে মোবাইলটা ট্র্যাক করতে বলে। এরপর নাথ অরবিন্দকে নিয়ে ওই নম্বরের লোকেশনে যায়। নাথ সেখানে নেমে একটা অ্যাপার্টমেন্টে যায়। ওই অ্যাপার্টমেন্টে মানি নামের একজন কনস্টেবল থাকতো। নাথ ওই নাম্বারে কল করলে ভেতরে ফোন বাজতে শুরু করে। নাথ তখন ভেতরে ঢুকে বিছানার নিচে থেকে ওই ফোনটা বের করে। সে তখন মানিকে সন্দেহ করতে থাকে। নাথ মানির স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে যে মানিক কোথায়। মানির স্ত্রী জানায় সে থানায় চলে গেছে, তার ফোনও সুইচ অফ ছিল। তখন সেখানে স্ট্যানলি আসে। স্ট্যানলিও ওই একই বিল্ডিংয়ে থাকতো। সে বলে, আমি মানিককে অনেকদিন ধরেই চিনি। নাথ স্ট্যানলিকে বলে, আমরা ওই ফোন এখানে পেয়েছি, এর মানে আসল অপরাধী একজন পুলিশ অফিসার। স্ট্যানলি বলে, এটা সম্ভব নয়, মানি অনেক ভালো একজন মানুষ। আসলে স্ট্যানলি নিজেই মানিকে ফাঁসিয়েছিল। নাথ মানিকে খুঁজতে শুরু করে। স্ট্যানলি নাথকে জানায় যে মানির বাইক পাওয়া গেছে, সে হয়তো পালিয়ে গেছে। এখানে দেখানো হয় মানি আর স্ট্যানলি একসঙ্গে সিগারেট খাচ্ছিল। তখন স্ট্যানলি সেখানে মানিকে মেরে ফেলে। এরপর সে তার স্টোর রুমে বসে মানির একটা ছবি আঁকে। তারপর আমরা দেখি নাথ আর থমাস বসে আছে। থমাস বলে, এখন এসব ছেড়ে দাও, আর কত ইনভেস্টিগেট করবে, কোনো ক্লু তো পাওনি। নাথ বলে, আমি এভাবে ছাড়তে পারবো না, আমার মনে হচ্ছে আমরা তাকে ধরতে পারবো। এখানে নাথ তার জীবনের একটা গল্প বলতে থাকে, যেখানে সে বলে, আমি যখন কাট্টাডাটা থাকতাম তখন বাড়িতে অনেক ইঁদুরের সমস্যা ছিল।
ইঁদুরগুলো তার কাটতে শুরু করেছিল। আমার কাছে ইঁদুর ট্র্যাপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যখন ইঁদুরগুলো ফাঁদে পড়তে শুরু করলো তখন আমি তাদেরকে মারতে হেজিটেট শুরু করি, কিন্তু একটা সময় এতটা সমস্যা দেখা দিয়েছিল যে আমি নিরুপায় হয়ে তাদেরকে মারতে শুরু করি। ওই ইঁদুরগুলোকে মারার পর আমি শান্তি পেয়েছিলাম। এভাবেই আমি আমার বাড়ির ইঁদুরের সমস্যা সলভ করেছিলাম। যখন আমি একটা ইঁদুরকে হারিয়ে ফেলতাম তখন আমার মনে হতো আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। এটাই বেসিক সাইকোলজি স্যার। ড্রাগ এডিকশন আর সেক্স এডিকশনের মতো কিলিং এডিকশনও আছে। কিলার যতদিন না মারা যাচ্ছে ততক্ষণ তার এই এডিকশন কাটবে না। থমাস বলে, এটা তো বায়োলজিক্যাল যুক্তি, কুকুর বিড়ালের মতো, কিন্তু মানুষ তো আলাদা। কিছু মানুষ আলাদা প্রবৃত্তি নিয়েই জন্ম নেয়। এরপর সব নিউজ চ্যানেলে ওই সাইনাইডের মার্ডার কেসের নিউজ করা হয়। পুলিশ ও ক্রিমিনাল গ্যাংয়ের লিস্টে আছে। এখানে ওই কেসের সন্দেহভাজনদের তালিকায় মানির নামও বলা হয়। নিউজটা বাড়িতে বসে স্ট্যানলিও দেখছিল। সে রাতের বেলা জঙ্গলে একটা মাটি খুঁড়ে তার কাছে থাকা সাইনাইডগুলো পুঁতে ফেলে। এরপর স্ট্যানলি ফরেন্সিক সার্জন জোসেফকে কল করে। সে নিজেকে সেথু নামে পরিচয় দেয় আর বলে, আমি মালায়ালাম ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। আমি বর্তমান ঘটনার একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছিলাম। আমাদের লক্ষ্য ছিল আমরা ফিল্মটা কিছুটা রিয়েলিস্টিক বানাবো, তাই এই বিষয়ে কিছু রিসার্চ করতে যাচ্ছিলাম। জোসেফ বলে, আপনি কি জানতে চান বলুন, আমি আপনার সঙ্গে সব শেয়ার করব। এভাবে মিথ্যে বলে স্ট্যানলি জোসেফের থেকে ফরেন্সিকের সমস্ত ইনফরমেশন কালেক্ট করে। পরের সিনে আমরা দেখি স্ট্যানলি আবার আর একটা মহিলাকে টার্গেট করে। এবার সে ওই মহিলাকে নিয়ে যায় একটা হোটেল রুমে। সেখানে স্ট্যানলি সুগার মাপার জন্য ওই মহিলার হাতে ডায়াবেটিস মাপার সুই ফোটায়। ওই মহিলা বলে, মাঝে মাঝে আমার হাজব্যান্ড সুগার চেক করার জন্য ইনসিস্ট করে। আমার হাজব্যান্ড গত 5-6 বছর ধরে ওষুধ খাচ্ছে। তো এরপর মহিলাটা তার হাজব্যান্ডের সঙ্গে ঘুমাতে যায়। পরদিন নাথ থানায় গিয়ে ওই নিখোঁজ হওয়া মেয়েদের ছবিগুলো দেখতে থাকে আর তাদের ফ্যামিলির বয়ানগুলো মনে করতে থাকে। ওদিকে স্ট্যানলিকে আমরা আরেকটা মহিলার সঙ্গে দেখতে পাই। স্ট্যানলি মহিলাটাকে গাড়িতে বসিয়ে রেখে বাইরে সিগারেট খেতে যায়। তখন ওই মহিলাটা গাড়িতে ওই মোবাইলটা পায়। এদিকে অরবিন্দ নাথকে বলে, এই সব নিউজ দেখার পর আমি ডিসাইড করেছি এই কেসে আমি সাহায্য করব। আনাঘা নামের একটা মেয়ের ফোন এই কেসের সাথে কানেক্টেড। ফোনটা 1 সপ্তাহ আগে আডরের কাছে অন হয়েছিল এবং ওই ফোন থেকে অন্য একটা ফোনে মিসড কল দেওয়া হয়েছিল। অরবিন্দ ওই নাম্বারের সমস্ত ডিটেলস নাথকে দিয়ে দেয়। নাথ সেখান থেকে অ্যাড্রেস নিয়ে একটা বাড়িতে যায়। আনাঘার শ্বশুর তখন বেরিয়ে আসে। নাথ তার কাছে আনাঘার ব্যাপারে জানতে চায়। আনাঘার শ্বশুর বলে, 4 দিন আগে সে আমার ছেলের সাথে কোথাও গিয়েছিল। এখন আমার ছেলে দুবাই আছে। নাথ জিজ্ঞেস করে আনাঘার সাথে তার ফোনে কোনো কথা হয়েছে কিনা। আনাঘার শ্বশুর বলে, সে একটু অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে, তার সার্জারি আছে, 2 দিন পর তার সঙ্গে দেখা করতে পারবেন। আনাঘার শ্বশুর নাথকে তার নাম জিজ্ঞেস করলে নাথ নিজেকে জেমস বলে পরিচয় দেয়। এরপর সে চলেই যাচ্ছিল। তখন সেখানে একটা লোক এসে বলে, স্যার আসলে সমস্যা কি? নাথ তাকে জিজ্ঞেস করে, কে আপনি? ওই লোকটা বলে, আনাঘা আমার বড় ভাইয়ের স্ত্রী। নাথ বলে, আমি ডিরেক্ট আনাঘার সঙ্গেই কথা বলবো। লোকটা তখন নাথকে জানায় যে আনাঘা হঠাৎ আজ সকালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন তার ছেলে তার কাছে আছে। আমরা আমাদের বাবা মাকে কিছুই জানাইনি। তার বডি আনা হবে কাল। নাথ এসব শুনে থমাসের কাছে গিয়ে বলে, আনাঘার নাম্বারটা কিলারের ফোনের সাথে কানেক্টেড। পোস্টমর্টমে জানা গেছে তার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তার তো কখনো হার্টের অসুখই ছিল না। থমাস তাকে টেস্ট করার পর রিপোর্ট জমা করতে বলে। এরপর নাথ ফরেন্সিক ডক্টরের কাছে যায়। জোসেফ বলে, বডিতে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যেটা ডিজিটাল এক ধরনের যন্ত্রের মাধ্যমে ঢোকানো হয়েছে, যার ফলেই হার্ট অ্যাটাক হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্ট্যানলি ফরেন্সিক সার্জন জোসেফকে কল করে মুভি বানানোর কথা বলে তার থেকে একটা পয়জন বানানোর কৌশল শিখেছিল। আর সেই পয়জনটা সে ডায়াবেটিস চেক করার নামে ওই মহিলার শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে আনাঘা নামের সেই মহিলা হার্ট অ্যাটাক করে মারা যায়। ডক্টর নাথকে জানায় যে এই কেমিক্যাল বানানো খুব কঠিন কিছু নয়। এরপর নাথ থমাসের কাছে গিয়ে বলে, এতদিন যেসব কেস ইনভেস্টিগেট করেছি সেসবের মধ্যে সিমিলারিটি ছিল, কিন্তু ফোন ডিটেলস চেক করার পর আমরা একটা মহিলাকে পেয়েছি যে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাকেও ট্র্যাপ করা হয়েছিল। তার মানে এই কিলার কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, অর্থাৎ মানি আমাদের স্টেট থেকে কোথাও যায়নি। তাছাড়া কিলার এখন আগের চেয়েও বেশি প্রফেশনালি কাজ করছে। সে কনফিডেন্ট যে সে কখনোই ধরা পড়বে না, যার কারণে সে এখন সব কেসেই ফোন ব্যবহার করছে। কিন্তু প্রবলেম হলো সে একটা ফেক সিম কার্ড ইউজ করছে। কিলার সবসময় ভিকটিমের মারা যাওয়ার খবর পাওয়ার পর আবার নতুন শিকার ধরে। এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা কেস। এদিকে আমরা স্ট্যানলিকে আবারও একটা মেয়েকে ট্র্যাপ করতে দেখি। নাথ থমাসকে বলে, বর্তমানের কেসগুলোতে ভিকটিমরা তাদের হাজব্যান্ড বা ফ্যামিলির সাথে থাকে, যাদের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। এটা এখন কেরালাতে ঘটছে, তবে আমার বিশ্বাস এটা তামিলনাড়ুতেও ঘটবে। তাই আমাদের স্ট্যানলি স্যারকে বিষয়টা জানাতে হবে,
নাথ এরপর স্ট্যানলিকে এই সবকিছু জানিয়ে দেয়। স্ট্যানলি এতে একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে আর একটা মহিলাকে ট্র্যাপ করে। ওই মহিলাটার একটা মেয়েও আছে। এদিকে নাথ এই কেস নিয়ে অনেক চিন্তায় ছিল। পরদিন সে আর আনন্দ তামিলনাড়ু থানায় এসে ফাইল চেক করছিল। তখন আনন্দ একটা ফাইল বের করে নাথকে দেখায়। নাথ তখন ওই ফাইলটা চেক করে কিছু একটা সন্দেহ করে। এরপর সে বিজুর বাড়িতে যায়। আনন্দ সেখানে গিয়ে ডাকাডাকি করলে বিজু বেরিয়ে আসে। নাথ বলে, বহুদিন আগে একটা কেস নিয়ে কথা বলেছিলাম, তুমি বলেছিলে তোমার মায়ের ফোন চুরি হয়ে গেছে। নাথ ওই ফাইলটা বের করে বিজুকে বলে, মার্চের 4 তারিখ তোমাদের ফোন চুরি হয়েছে, এরপর সুইচ অফ হয়ে গেছে। আমরা সেটা ট্র্যাক করেছি। চুরি হওয়ার আগে এই ফোনটা এখান থেকে ধাক্কা লাগিয়েছিল, সন্ধ্যায় আবার ফিরে এসেছে। 6 মাস এটা এভাবেই চলছিল। গত মার্চের 4 তারিখে ফোনটা বন্ধ হয়ে যায়। ফোনটা কেরালাতে এসেই বন্ধ হয়েছে। বিজু বলে, আমি এসবের কিছুই জানি না। নাথ বলে, তুমি বলেছিলে এই ফোন চুরি হয়েছিল। এই ফোন চুরি হওয়ার পর অন্য কেউ কনস্ট্যান্টলি এই ফোন দিয়ে কল করেছে। আর এখন আমরা বুঝতে পেরেছি ফোনটা চুরি হওয়ার আগেও এই কল করা হয়েছিল। কে কল করেছিল আর কে ফোন রিসিভ করেছিল আমি এই সবকিছুর ডিটেলস চাই। বিজু বলে, না স্যার, এই ফোনটা আমার মায়ের নামে ছিল, কিন্তু আমি ফোনটা ইউজ করতাম। ওই ফোন থেকে কল এসেছিল কিনা সেটা তো আমার মনে নেই। আনন্দ বলে, তুমি যদি সত্যি সবকিছু বলে দাও তাহলে তোমার জন্যই ভালো। এই কেস এখন কেরালা এবং তামিলনাড়ুর পুলিশ একসঙ্গে ইনভেস্টিগেট করছে। তুমি যদি আমাদের সাথে কোঅপারেট না করো তাহলে নেক্সট টাইম আমরা ওয়ারেন্ট নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে যাব। নাথ বলে, আমার কাছে তোমার বোনের কাজের সমস্ত ডিটেলস আছে। তখন বিজু নাথকে সবকিছু খুলে বলে। বিজুর বোন দিবাকেও ওই ফোনের মাধ্যমে স্ট্যানলি ট্র্যাপ করেছিল। এরপর দিবার ওই ফোন স্ট্যানলি নিয়ে নিয়েছিল, কিন্তু দিবা কোনোভাবে বেঁচে গিয়েছিল। নাথ বলে, তাহলে তোমার বোনকে কেউ ভালোবাসতো, এরপর সে তাকে নিয়ে পালিয়ে গেছে। বিজু বলে, হ্যাঁ, আরও কারোর সাথে এসব হওয়ার আগে তাকে খুঁজে বের করুন। এখন দিবার বিয়ে হয়ে গেছে আর তার একটা বাচ্চাও আছে। সে এখন সুখে আছে। সে নিজের ফিউচার নিয়ে ভাবছে। আর এই সমস্ত কিছু সে সবার থেকে লুকিয়ে রেখেছে। নাথ বিজুর কাছে দিবার অ্যাড্রেস চায়, কিন্তু বিজু বলে তাকে এসবে প্লিজ আর ইনভলভ করবেন না। সে এখন শান্তিতে আছে। নাথ বলে, চিন্তা করো না, তার এতে কোনো প্রবলেম হবে না। আমরা শুধু 2-3টা বিষয় জেনেই চলে আসব। আমরা এসব আমাদের মতো করে হ্যান্ডেল করে নেব। বিজু এরপর তাদেরকে দিবার অ্যাড্রেস দিয়ে দেয়। নাথ আর আনন্দ তখন দিবার বাড়িতে যায়। দিবা বলে, আমার ভাই আমাকে কল করে বলেছিল 2জন অফিসার আসবে। নাথ বলে, তুমি ভয় পেও না, আমরা 2-একটা ইনফরমেশন নিয়েই চলে যাব। তুমি ওই লোকটাকে কিভাবে চেনো? দিবা বলে, সে প্রতিদিন সেম বাসে আসা যাওয়া করত। সে আমাকে ফলো করত। আমাদের মাঝে এজ গ্যাপ অনেক ছিল। আমি আমার বাড়ির কাউকে এই বিষয়টা জানাইনি। নাথ জিজ্ঞেস করে, তুমি তার থেকে পালালে কিভাবে? দিবা বলে, আমার ওয়াশরুম থেকে ফেরার আগেই সে আমার ব্যাগ আর ফোন নিয়ে পালিয়ে গিয়েছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দিবা ওই বাস স্ট্যান্ডের বাথরুমে ওষুধ খেতে ঢুকেছিল, কিন্তু সে ওষুধটা খায়নি। দিবা বলে, আমি তাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার ফোনও সুইচ অফ ছিল। তখন আমি বুঝতে পারিনি সে আমার অ্যাডভান্টেজ নিয়েছে। নাথ জিজ্ঞেস করে, ওয়াশরুমটা কোথায় ছিল? দিবা বলে, কাট্টাডাটা বাস স্ট্যান্ড। নাথ জিজ্ঞেস করে, সে কি তোমাকে ওয়াশরুমে যাওয়ার আগে কিছু খেতে দিয়েছিল, কোনো ক্যান্ডি বা পিল? দিবা সেটা স্বীকার করতে চায় না। নাথ সেটা বুঝতে পেরে বলে, আমি জানি তুমি অনেক কিছু জানো, কেউ কিছু জানতে পারবে না, তুমি আমাকে সবকিছু বলো। দিবা তখন বলে, সে বলেছিল আমার প্রেগনেন্ট হওয়ার চান্স আছে, এজন্য সে আমাকে একটা ট্যাবলেট দিয়েছিল। নাথ জিজ্ঞেস করে, তুমি সেটা খাওনি কেন? দিবা বলে, আমাদের হাতে তখন টাকা ছিল না, তাই সে বলেছিল এখন বাচ্চাটা রাখতে হবে না। তবে আমার মা রিটায়ার্ডের ফান্ড রেখে গিয়েছিল আমার জন্য। আমি ভেবেছিলাম ওই টাকা দিয়ে বাচ্চাটাকে সামলে রাখতে পারবো, আর পরবর্তীতে কনফিডেন্সের সঙ্গে এটা তাকে বলবো। এজন্যই আমি ট্যাবলেটটা খাইনি। নাথ জিজ্ঞেস করে, তার ব্যাপারে আর কোনো ইনফরমেশন আছে কি? দিবা বলে, সে পুরনো তামিল গান খুব পছন্দ করে। তখন নাথ দিবাকে মানির ছবি দেখিয়ে বলে, এই লোকটাই কি সে? দিবা বলে, না। নাথ তাকে ভালোভাবে দেখতে বলে। দিবা তখন বলে, আমি তাকে ভালোভাবে চিনি, এটা সে নয়। নাথ এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তো এতদিন মানিকেই সন্দেহ করছিল। নাথ দিবাকে ওই লোকটার স্কেচ বানাতে সাহায্য করতে বলে, কিন্তু লোক জানাজানির ভয়ে দিবা এতে রাজি হয় না। যার ফলে নাথ বলে, তোমার মতো অনেক মেয়ে এখনো তাকে বিশ্বাস করে পিল খেয়েছে, এবং তারা কেউই আর বেঁচে নেই। সে এখনো নির্ভয়ে ক্রাইম কন্টিনিউ করে যাচ্ছে। তুমি একমাত্র যে তাকে ধরতে আমাদের সাহায্য করতে পারো। তখন দিবা বলে, আমি জানি না আমি কি করব, কিন্তু আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। নাথ তখন চলে যায়। পরদিন নাথ থানায় থাকাকালীন দিবা তাকে ফোন করে বলে, কেউ গতকাল আপনার আমার বাড়িতে আসার ব্যাপারে আমার হাজবেন্ডকে ইনফর্ম করে দিয়েছে। এখানে এই কেসের কারণে আমার অনেক সমস্যা হয়েছে। আমি আমার হাজবেন্ডকে বুঝিয়েছি যে আপনারা বিজুর পুরনো কেসের বিষয়ে এসেছিলেন, আপনারা প্লিজ আর আসবেন না। নাথ বলে,
কিন্তু আমরা তো ওই লোকটার স্কেচ বানাতে আসব। দিবা তাদেরকে বলে দেয় যে তার হাজবেন্ড জানতে পারলে অনেক বড় ঝামেলা হবে। নাথও তার কথা মেনে নেয়। দিবা তার রান্নাঘর থেকে বের হয়ে দেখে সেখানে স্ট্যানলি তার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দিবা এতে অনেক ভয় পেয়ে যায়। স্ট্যানলি দিবাকে তার হাজবেন্ডকে বলে দেওয়ার হুমকি দিয়েছিল, তাই সে নাথকে ফোন করে এই কথাগুলো বলেছে। এদিকে নাথ সেই বাস স্টপে যায় যেখান থেকে দিবা বাসে উঠত। দিবা সেখানে যে বাসে উঠত, নাথ ওই ড্রাইভারকে দিবার ছবি দেখালে লোকটা বলে ৬-৭ মাস আগে সে বাসে উঠেছিল। নাথ জিজ্ঞেস করে, এই মেয়েটার সাথে ক্লোজ কেউ যাতায়াত করত? লোকটা বলে, একটা লোক তার সঙ্গে যাতায়াত করত। লোকটা হয়তো মেয়েটার সাথেই কাজ করত। আনন্দ বলে, কিন্তু ওই লোকটা তো কোনো কাজ করে না। পরদিন স্ট্যানলি নাথকে কল করে জিজ্ঞেস করে দিবার কেসের এখন কোনো কিছু করা যাবে কিনা। তখন নাথ জানায় এখন আর কিছুই করা যাবে না। স্ট্যানলি জিজ্ঞেস করে, তাহলে এখন আমরা কি করব? নাথ বলে, দিবা যে বাসে ট্রাভেল করত আমি সেই বাস কন্ডাক্টরের সঙ্গে দেখা করেছি। সে বলেছে তার মনে আছে ওই লোকটার চেহারা। আমি ওই কিলারের স্কেচ বানানোর জন্য আর্টিস্টকে নিয়ে আসছি। নাথ স্ট্যানলিকে এক জায়গায় আসতে বলে যেখানে নাথ স্কেচ বানাবে। স্ট্যানলি তখন ভয়ে তার স্টোর রুমে গিয়ে ওই ডায়েরি আর সাইনাইড লুকিয়ে ফেলে, আর সেখান থেকে সার্ভিস বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ে। এদিকে নাথ কন্ডাক্টরের বাড়িতে যায়। সেখানে কন্ডাক্টরের বর্ণনা অনুযায়ী স্কেচ বানাতে থাকে। স্ট্যানলি অনেক দ্রুত সেখানে যেতে থাকে। স্কেচ কমপ্লিট হওয়ার পর নাথ সে স্কেচ দেখিয়ে লোকটাকে জিজ্ঞেস করে, আপনি শিওর এটা সে? কন্ডাক্টর বলে, হ্যাঁ। তখন সেখানে স্ট্যানলি চলে আসে। নাথ স্ট্যানলিকে স্কেচটা দেখায়। স্ট্যানলি ওই স্কেচে অন্য কারো ছবি দেখে একটু নিশ্চিন্ত হয়। তখন কন্ডাক্টর সবাইকে চা দেয়। সেখানে সে স্ট্যানলিকে দেখে বলে, আপনাকে মনে হচ্ছে আমি কোথাও দেখেছি। স্ট্যানলি বলে, আমার বাড়ি আরুকানি, তুমি হয়তো সেখানেই আমাকে দেখেছ। ফিরে যাওয়ার পথে নাথ আনন্দকে বলে, এই কেসে অনেক মানুষ জড়িত, মানিকে আমরা খুঁজে পেলে আমরা কিছু এভিডেন্স পাবো। এরপর নাথ স্ট্যানলিকে ওই স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিতে বলে। স্ট্যানলিও সে স্কেচ প্রিন্ট করে সব জায়গায় ছড়িয়ে দেয়। পরের সিনে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্ট্যানলি মানিকে মেরে মাটিতে পুঁতে ফেলেছিল। এরপর সে আরেকটা মহিলাকে হোটেলে নিয়ে ওঠে। ওই হোটেলের রিসিপশনিস্ট স্ট্যানলির আইডি কার্ড চায়। এরপর স্ট্যানলি ওই মহিলাকে নিয়ে রুমে চলে যায়। এদিকে নাথ ওই কিলারের কোনো আপডেট পেয়ে দিবার কাছে যায়। বাড়িতে তখন দিবার হাজব্যান্ড ছিল, তাই সে নাথকে কিছুই বলতে চায় না। তখন নাথ সেখান থেকে চলে যায়। এদিকে হোটেলের ওই রিসিপশনিস্ট লোকটা স্ট্যানলির কাছে গিয়ে তাকে একটা মেয়ের ছবি দিয়ে বলে, আপনি তো একজন পুলিশ অফিসার, আমার মেয়েটা নিখোঁজ, তামিলনাড়ু থানায় রিপোর্ট করা হয়েছে, আপনি আমার মেয়েকে খুঁজতে প্লিজ সাহায্য করুন। স্ট্যানলিও তাতে রাজি হয়ে যায়। এরপর ওই লোকটা সেখান থেকে চলে যায়। স্ট্যানলি তখন একেবারে নিশ্চুপ হয়ে যায়, কারণ ওই মেয়েটাকেও সে মেরে ফেলেছিল। স্ট্যানলি ভেতরে গিয়ে মেয়েটার ছবি লুকিয়ে ফেলে। এরপর একটা লোক নাথকে কল করে বলে, কিছু মানুষ ওই খুনিকে এক জায়গায় দেখেছে। এটা শুনে নাথ দ্রুত সেখানে যায়। স্ট্যানলি তার রুমে অনেক চিন্তায় ছিল, তাই সে সিগারেট খেতে বাইরের রিসিপশনে আসে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে নাথও চলে আসে। নাথকে দেখে স্ট্যানলি বলে, আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। স্ট্যানলি জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? নাথ বলে, একজন লোক বলল সে খুনিকে এখানে কোথাও দেখেছে, তাই আমি এখানে তাকে খুঁজতে এসেছি। আপনি কি কাল ফ্রি আছেন? স্ট্যানলি বলে, দুপুরের পর ফ্রি আছি। নাথ বলে, তাহলে আমরা একসঙ্গে এখান থেকে বের হব। স্ট্যানলি এতে রাজি হয়ে যায়। এরপর সে রুমে যেতে থাকে। তখন নাথ তাকে ওই খুনির একটা স্কেচ দেয়। এরপর সে সেটা নিয়ে রুমে যেতে থাকে। তখন নাথ পুরনো তামিল গান বাজায়। এটা শুনে স্ট্যানলি থেমে যায়। স্ট্যানলি তখন ওই স্কেচটা খুলে দেখে সেটা তারই স্কেচ, যেটা স্ট্যানলি নিজের ডায়েরিতে এঁকেছিল। স্ট্যানলি বুঝে যায় যে নাথ তাকে ধরে ফেলেছে। আসলে নাথ আগে থেকেই জানতে পেরেছিল যে আসল খুনি স্ট্যানলি, কারণ ওই দিন ওই আর্টিস্ট স্ট্যানলির ছবি এঁকেছিল। কিন্তু স্ট্যানলি আসার পর নাথ সেটা লুকিয়ে অন্য একটা ছবি দেখিয়েছিল, যাতে স্ট্যানলির মনে সন্দেহ না জাগে। এরপর নাথ শিওর হওয়ার জন্য দিবার বাড়ির দরজায় গিয়ে স্ট্যানলির স্কেচ তাকে দেখায়। দিবা তখন ইশারায় তাকে বলে দিয়েছিল যে এটাই সেই খুনি, আর তখনই নাথ কনফার্ম হয়ে যায়। এরপর সে স্ট্যানলির ওই স্টোর রুমেও গিয়েছিল এবং সেখান থেকে সব স্কেচ উদ্ধার করেছিল। আর সেই ডায়েরি থেকেই মূলত সে স্ট্যানলির ছবিটা ছিঁড়ে এনেছিল। স্ট্যানলি তখন নাথকে মারার জন্য একটা সাইনাইড ভরা ইনজেকশন দিতে যায়, তবে নাথ সঠিক সময়ে তাকে ধরে ফেলে। তখন শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। নাথ এখানে স্ট্যানলির শক্তির সঙ্গে পারছিল না। স্ট্যানলি তাকে মারতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে ওই রিসিপশনিস্ট লোকটা এসে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। নাথ তখন রেগে স্ট্যানলির মাথাটা ফ্লোরের সঙ্গে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। ওই রিসিপশনিস্ট অবশেষে স্ট্যানলির থেকে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর সে আর নাথ মিলে স্ট্যানলির বডিটা স্ট্যানলির গাড়ির ডিকিতে তুলে ফেলে। আর তারপর নাথ স্ট্যানলির গাড়িটা ড্রাইভ করে নিয়ে যেতে থাকে।
কিন্তু তার গাড়ির ডিক্কির ভেতর তখন হঠাৎ করেই নড়ে ওঠে। তাহলে কি স্ট্যানলি এখনো মারা যায়নি? এই প্রশ্নটাকে সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। যেহেতু গল্পটা একটা রহস্য দিয়ে শেষ হয়েছে, তাই ধরে নেওয়া যায় এই গল্পের দ্বিতীয় পার্ট খুব দ্রুতই আমরা পেতে চলেছি। তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এর দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।